সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, সকালটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা সব সময়ের মতো। আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে অতিথি হয়েছেন তিনি একজন অতি পরিচিত স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। চলুন তার কাছ থেকে আমরা তার জীবনের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। আমরা একেবারে জীবনের সকাল থেকে শুরু করতে চাই। আপনার শৈশব কেমন ছিল, সবকিছু মিলিয়ে যদি আপনি আজকে আমাদের কাছে কিছুটা স্মৃতিচারণ করেন। হ্যাঁ, আমার জন্ম বগুড়াতে। সেখানে আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছি। বেসিক্যালি একটা প্রাইমারি স্কুলের পর, পিটিআই স্কুলের পর বগুড়া জেলা স্কুলে ক্লাস 6 পর্যন্ত পড়ি। তারপরে রংপুর ক্যাডেট কলেজে চলে যাই। মানে জন্মস্থান কি বগুড়াতে আপনার? জন্মস্থান বগুড়াতে। আচ্ছা। তারপরে রংপুর ক্যাডেট কলেজে, ওখানে 6 বছর। ওটা তো আমাদের কিছুটা জানা যে কি স্ট্রাকচারে থাকে আর কি, বাট ওইটা আর এক ধরনের ট্রেনিং, এক ধরনের মোমেন্টাম লাইফে দিয়ে দেয়। তারপরে আমি বুয়েটে পড়াশোনা করি। বুয়েটে আমি ইন্টারমিডিয়েট পাশ করি 1988 সালে। তারপরে বুয়েট পাশ করে মোটামুটি কর্মজীবন। আচ্ছা, কর্মজীবনে আসবার মানে আগে এক লাইনে বলে ফেলা, কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে বিষয়গুলো নিয়ে। জানতে চাই পরিবারটা কেমন ছিল, ভাই বোন সবকিছু মিলে। আমরা 3 ভাই ছিলাম। আমার বাবা ইসলামের ইতিহাসের প্রফেসর ছিলেন বগুড়া ইজুল হক কলেজে, দেন মহিলা কলেজে, দেন আরবিটি কলেজে রিটায়ারমেন্টের পর। তো আমার দাদা আসলে প্রাইমারি শিক্ষক ছিলেন, উনি সংস্কৃত জানতেন, বা ওইখানে আমার কিছুটা জানা হয়। আমি খুব ছোটবেলাতে রামায়ণ মহাভারত বা অনেক গল্প, সংস্কৃত শব্দের সঠিক উচ্চারণ জানতাম ইত্যাদির একটা ট্রেনিং ছিল। তো ওইখানে অন্য মফস্বলের, ওই সময়ের মফস্বলের অন্যান্যদের মতো সবাই একভাবে বেড়ে উঠতো। কেউ র্যাডিক্যালি ডিফারেন্ট পরিবার আসলে ছিল না, মধ্যবিত্ত একটা স্ট্রাকচার ছিল আর কি। তাদের পছন্দ, রুচি, টিভি শো সব এক ধাঁচে, এক গ্র্যান্ড ন্যারেটিভে আসলে সবাই আমরা বেড়ে উঠছিলাম। ক্যাডেট কলেজ আর একটা সেপারেট, ওইগুলো আবার অলমোস্ট অল ক্যাডেট কলেজ এক ধরনের আর্মির জন্য ট্রেন্ড এক ধরনের জিনিস প্রিপেয়ার। হ্যাঁ, একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আসলে ক্যাডেটের প্রসঙ্গ যেহেতু আপনি বললেন, ক্যাডেট তো আমরা জানি যে ফিউচার ব্রাইট, ভালো পড়াশোনা সবকিছু মিলেই ফ্যামিলি একটা ডিসিশন থাকে, কিন্তু ওখানে একটা স্যাক্রিফাইসও থাকে। সেটাই জন্য বলছি যে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, মায়ের এই স্যাক্রিফাইসটা করতে চান না যে আমার সন্তান চলে যাবে ক্যাডেটে, মানে কতদিনের জন্য আমাকে এইভাবে থাকতে হবে। এই জায়গাটা আসলে ম্যানেজ করেছে কিভাবে, মানে আপনার ফ্যামিলির ক্ষেত্রে আসলে কি ঘটেছিল যদি শুনি। আমার ফ্যামিলির ক্ষেত্রে আমরা 3 ভাই ছিলাম। আমি মেজো হওয়ার কারণে হয়তো খানিকটা অন্য ধরনের, এক ধরনের ভোকাবুলারি আছে যে মেজো ছেলে একটু কম পায় আর কি, বড় ছোট পায়, বাট ওইটা আছে। বাট ক্যাডেট কলেজের যে আইডিয়াটা ছিল সেটা হলো তারা সামহাউ ব্রিলিয়ান্ট ছেলেদেরকে পিক করার চেষ্টা করতো এক ধরনের স্ক্রিনিং এর মাধ্যমে, এবং সেটা দিয়ে ওইভাবে করতো। কিন্তু আমার পরিবারে ওই ধরনের ঘটনা খুব একটা আমার ব্যক্তিগত জীবনে, এবং ওইটা আসলে ছোট ক্লাস 7 এর বয়সে, ওইখানে বোঝার ক্ষমতাও ছিল না। এক ধরনের ট্রেনিং মেমোরি খুব একটা ডিপেন্ড হচ্ছিল না ওই সময়। আস্তে আস্তে পরে আমরা পিছনে তাকালে হয়তো ভিন্নভাবে ব্যাখ্যা করি, ওই সময়ের ব্যাখ্যাটা ঠিক অতটা মনে না, স্পষ্টও না আর কি। জি, তো ক্যাডেট জীবন শুরু হলো। ক্যাডেট জীবনে যেটা ঘটে সেটা হলো যে একই বয়সের এতজন ছেলের সাথে 24 ঘন্টা থাকা, যেটা পরিবারেও ঘটে না। তো ওইখানে এক ধরনের অন্য ধরনের টাই আপ তৈরি হয়। এক ধরনের যার সঙ্গে কম্পিট করছি সেই আমার বন্ধু, এই বিষয়টাও ঘটে। এই ধরনের একটা সহাবস্থান, ওই জিনিসটা একটা ঘটে যে জীবনটা হয়তো এই রকমই, যে আমি যার সঙ্গে প্রতিযোগিতা করছি তার সঙ্গে একই জিনিস শেয়ার করছি। ওইটা একটা, আর অন্য একটা এই কম্পিটিটিভ মোমেন্টামটা তৈরি করে আমার ধারণা, যেটা বাকি জীবনে একটা বড় ট্রেনিং হিসাবে কাজ করে। মানে ফিজিক্যাল, কালচারাল, এডুকেশনাল সব জিনিসগুলোর এক ধরনের ট্রেনিং আসলে ওইখানে ঘটে আর কি। তো ওইটা হয়তো কিছুটা জীবনে, হ্যাঁ, কিছুটা মানে ক্যাডেটে ভর্তি হওয়ার পেছনে আমরা যে মোটা থেকে একটা উদ্দেশ্য থাকে যে আর্মিতে যাবে, বা যদি আর্মিতে যেতে নাও পারে, 3 বাহিনীর যে কোনো এক বাহিনীতে। আপনার ক্ষেত্রে কি ছিল? মানে আমার ক্ষেত্রে বাবা মার ওই রকম কোনো ইচ্ছা ছিল। আমাদের জেনারেশনটা না ঠিক মানে এখনকার মতো চয়েস বেস না, চান্স বেস ছিল আর কি। মানে আমার চয়েসের চেয়ে আমি আসলে কোথায় পাবো, তখন সে ফর এক্সাম্পল বুয়েট মেডিকেল, দেন ঢাকা ভার্সিটি, এই ধরনের একটা স্ট্রাকচার ছিল যে এটা টপ, মানে সামহাউ পাবলিক পারসেপশনে ছিল। তো যদি এখানে হয় তারপরে এখানে, তারপরে আমি বড় বা আমাদের সময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন আমরা দেখিনি, ওইটা আমাদের পরের জেনারেশন। তো আমাদের স্বপ্নগুলো ডিসাইডেড ছিল, আমাদের সিলেকশনের স্কোপ ওই রকম ছিল না হয়তো, আনলেস এক্সট্রা অর্ডিনারি 2-1 জন ছাড়া। তো ওইটা এক ধরনের
ছিল যে এটা একটা অপশন আছে, দেন আমরা ট্রাই করব এইরকম। এই ধরনের একটা জেনারেশন কিন্তু আমরা যারা মানে ওই সময়কার, আমরা 70s-এ জন্ম, আমার 70-এ জন্ম, তো ওই সময়কার জেনারেশনে সিলেকশনটা খুব আমাদের ইচ্ছা, আমাদের ইয়ের উপরে ডিপেন্ড করতো না, যেটা আমি পেলাম তাতে আমি এক্সেল করার চেষ্টা করব, এই ধরনের একটা জেনারেশনে আমরা বেড়ে উঠেছি। জি, খেলাধুলা করতেন নিশ্চয়ই। অবশ্যই ক্যাডেট কলেজের কারণে অনেক ধরনের খেলাধুলা করতে হতো। এই সকল কিছুকে টাচ করা, এইটা এক ধরনের জিনিস আসলে আমাদেরকে প্রফেশনাল লাইফেও আসলে হেল্প করছে, সাংবাদিকের মতো, কি যে একদিন এই মন্ত্রণালয়, একদিন এই মন্ত্রণালয়, একটা জিনিস খুব দ্রুত নিয়ে আর্কিটেকচার, আমি যদি হসপিটাল করি, দেন স্কুল করছি, দেন আমি মিউজিয়াম করছি, দেন রেসিডেন্স করছি, একটা জিনিসকে গ্রিপ করা, নতুন জিনিস, একটা ফ্যাক্টরি বা খুব এক্সট্রাঅর্ডিনারি প্রজেক্ট, একটা কেপিআই বলে, খুব ন্যাশনালি সেন্সিটিভ একটা প্রজেক্ট, এই ট্রেনিংটা আমরা এক ধরনের গ্রিপ করার চেষ্টা করি নতুন জিনিসকে। ওই ট্রেনিংটা ওইখানে হয়েছে, যে নতুন সিস্টেমে জিনিসগুলো শেখার। আপনি কত বছর থাকলেন ক্যাডেটে বলছিলেন বোধহয়? 6 বছর। সবাই মানে 6 ক্লাসে বছর, গিয়ে আপনি ক্লাস 6 থেকে ক্লাস 12, এটা সব ক্যাডেট কলেজ, একই স্ট্রাকচারে চলে। সো আপনি ইন্টার পাস করার পর বুয়েটে চলে আসেন সরাসরি? ইন্টারমিডিয়েট পাস করার পর ওই সময়ে একটু আমাদের বুয়েটে সেশন জট বলে একটা জিনিস ছিল, আমরা পরীক্ষা দিতাম, 1 বছর ঘুরে বেড়াতাম, দেন 1 বছর পরে ক্লাসটা শুরু হতো। ওকে। এই 1 বছর আমি যেহেতু মফস্বলে ছিলাম, দেন ক্যাডেট কলেজে ছিলাম, ঢাকা শহর আসলে চেনা ছিল না, ওই 1 বছর আমি আসলে ঢাকা এক্সপ্লোর করলাম, কোনো টেনশন বা কোনো কিছু ছাড়া, কোনো পড়াশোনা ছাড়া, এবং প্রচুর বন্ধু বান্ধব তৈরি হলো। ওই সময় আমরা ক্যাডেট কলেজে আমরা কবিতা লিখতাম, লিটল ম্যাগাজিন করতাম আর কি। তো আমাদের বন্ধু বান্ধবরা এখন বাংলাদেশের বড় কবি, আমিও লিখতাম ওই সময়, অনুবাদ করতাম বেশ কিছু পত্রপত্রিকায়, একটা বই অনুবাদ করেছি, 12 মাটি বলে ইত্যাদি। যাই হোক, ওই সময় এক ধরনের এই জিনিসটা ক্রস ডিসিপ্লিনের মধ্যে আমি ঢুকি আসলে। তার অর্থ দাঁড়াচ্ছে যে আমি আর্ট কলেজে আড্ডা মারতাম, টিএসসি আর্ট কলেজ ইত্যাদি। তারপরে বুয়েটে ভর্তি হওয়ার পরে ছায়ানটেও ভর্তি হয়, মানে বিভিন্ন কিছুর আসলে জিনিসগুলো, কারণ মানে আমরা যে পেশায় পরে এসেছি সেটা আসলে সকল কিছুকে এনকম্পাস করে। আমরা আর্কিটেকচার তৈরি করি, রিভার্সলি আর্কিটেকচার আমাদেরকে তৈরি করে, যে বাসায় আপনি থাকেন ডিপেন্ড করে এটা গ্রিন কিনা, তার উপরে আপনিও তৈরি হন। তো ওই রকম করে এই জিনিসটার একটা ট্রেনিং ওই সময় আসলে ঘটছিল। এটা খুব সচেতন ভাবে না, কোনোভাবেই সচেতন ভাবে না, ওই বয়সে আসলে ওই সচেতনতার ছিল না। পরে আসলে আমরা বুঝতে পেরেছি। সো বুয়েটে আপনি কোন সাবজেক্টে পড়লেন? আর্কিটেকচার। এটা কি মানে বাই চয়েস ছিল না বাই চান্স? এটা আসলে আমরা 2 ইয়েতে পরীক্ষা দিলাম, আমি মেইন বুয়েটে চান্স পাইনি, আর্কিটেকচারে চান্স পাওয়া হয়েছে আর কি। ওকে, সো আপনার এটা সিলেক্টেড ছিল না? মানে আমাদের আসলে প্রথম টার্গেট বুয়েট ছিল। বুয়েটে আসলে যেভাবে মানে স্ক্রিনিংটা এভাবে হতো যে কম্পিউটার প্রথমে, তারপরে ইলেকট্রিক্যাল, এইভাবে আসলে ওই সময়ের পদ্ধতি এইরকম ছিল। ভালো লাগছিল আপনার মানে ইনিশিয়ালি আপনি এই সাবজেক্ট সম্পর্কে তো কোনো ধারণা? আর্কিটেকচার সম্পর্কে কিছুটা আমি বিচ্ছিন্ন হই, যেহেতু আমি তখন কবিতা লিখি, বা ওই সময় আমাদের শিশির ভট্টাচার্য বা এরা আমাদের পত্রিকার প্রচ্ছদ করতেন, তাদের পিছনে আমরা, তারা আমাদের এক ধরনের মেন্টর মতো ছিলেন আর কি, টোটাল আর্ট সিনারিওতে। ওই সময়টাতে মানে এরশাদ বিরোধী আন্দোলন আগে এক ধরনের সেকেন্ড বিপ্লব, 60s-এ যে এক ধরনের কালচারাল রেভলিউশন হয়েছিল আমাদের, তার একটা সেকেন্ড জনরার আমরা লিডিং এ থাকার মতো একটা ভাবে ছিলাম আর কি। আমরা ভাবতাম যে আমরা হয়তো এটার ফ্রন্ট লাইনে আছি, তো আমরা কানেক্টেড ছিলাম, ওয়েল কানেক্টেড ছিলাম। তারপরে হয়তো খানিকটা এই মুহূর্তে দেখি যে সবাই যার যার পেশায়, ক্রস প্ল্যাটফর্ম জিনিসটা একটু কম এখন, বাট ওই সময়টাতে টিএসসি সেন্টার্ড হওয়ার কারণে এখন প্রত্যেকে ইন্ডিভিজুয়াল চ্যানেল খুলে আমরা বসেছি, যেহেতু আমরা ইন্টার মিক্সিং, ইন্টার রিলেশনটা কম আর কি, একজন আরেকজনকে হয়তো ডিসপ্লে করছি, কিন্তু একসাথে বেড়ে ওঠার বিষয়টা ওই সময়টাতে ছিল, 60s-এ ছিল। এটাই লাস্ট হয়তো, তারপরে এত ইন্ডিভিজুয়ালিস্টিক আমরা হয়ে গেছি যে আমরা নিজের গ্রোথ নিজেকে করতে হচ্ছে, টোটাল সিম্বায়োটিক পদ্ধতিতে আসলে ঘটছে না। মানে একজন আর্কিটেক্ট আসলে জানে না এই সময় নাচের আসলে কি ঘটছে, বা নাচের লোক এই ওইভাবে ইন্টার কানেক্টেড। এটা জরুরি কিনা এটা নিয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো, তবে তার আগে আপনার সম্পর্কে একটু দর্শকদের জানাতে হবে আমাদের। অবশ্যই। দেশের স্থাপত্য শিল্পীদের মধ্যে বায়েজিদ মাহবুব খন্দকার আলাদাভাবে চিহ্নিত, যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন। তিনি তার নির্মাণ এবং সৃষ্টিতে ইট, কাঠ, কংক্রিটের চেনা জগতের বাইরে বেরিয়ে প্রকৃতিকে প্রাধান্য দিয়ে থাকেন, আর এ কারণেই তার কাজ অনন্য এবং দৃষ্টিনন্দন। বুয়েট থেকে 1996 সালে পাশ করে স্থাপত্য পেশায় আসেন বায়েজিদ মাহবুব খন্দকার। 2000 সালে গড়ে তোলেন নকশাবিদ আর্কিটেক্টস নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে দেশের বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার ডিজাইন করেছেন। স্থাপত্য নকশার জন্য বহুবার পুরস্কৃত হয়েছেন স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। অতি সম্প্রতি স্থাপত্যের জন্য এশিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার আর্কিশিয়া স্থাপত্য পুরস্কার 2023-এ 2টি স্বর্ণপদক জিতেছেন তিনি। আমরা আবারও চলে যাই তার কাছে।
বেশ কিছু প্রাপ্তি রয়েছে আপনার, আমরা শুনবো। আমি যদি সাকির সাথে একটু যুক্ত করি ওই বিষয়টা নিয়ে একটু যদি ইলাবোরেট করি, আপনি বলছিলেন যে সময় নাচে কি ঘটছে সেটা অনেকেই জানে না, মানে আর্কিটেকচারের এই মাল্টি ডাইমেনশন থাকাটা জরুরি কিনা, মানে আপনার ব্যাখ্যাটা কি? অত্যন্ত জরুরি। মানে আর্কিটেকচারের বাইরে আসলে কিছুই নাই। মানে যা বিল্ট এনভায়রনমেন্ট, যা ঈশ্বরের সৃষ্টির পরে, বাকি সবকিছুই আর্কিটেকচার। তো সুতরাং এইটা আমাদেরকে শেপ করে দেয়। তো সুতরাং এইখানে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং দরকার। ইনফ্যাক্ট আর্কিটেকচার আসলে কিছুই করার কথা না। সে ফর এক্সাম্পল চিত্র পরিচালকের মতো, একজন গান লিখবে, একজন গান গাবে, একজন অভিনয় করবে, উনি শুধু বুঝবেন এই গানটা এখানে জরুরি কিনা। এই সেন্সটা আসলে তৈরি হওয়া দরকার এভরি অ্যাসপেক্টে আমি যখন সাজাচ্ছি। তো এই কারণে আমার ধারণা যে একটা ধারণা দরকার। সে কখনোই গান গাবে না, সে কখনো গান হয়তো লিখবে না, সে জাস্ট পজিশনাল জিনিসটা আসলে করবে। তো আমার এই কারণে মনে হয় সব বিষয়ে অ্যাওয়ারনেসটা একটু দরকার। হ্যাঁ, আমাদের যত সেন্স দিয়ে আমরা ধারণা করি, শুধু আমরা এখন হয়তো ভিজুয়ালে চলে আসছি, অডিটরি চলে আসছি, কিন্তু ঘ্রাণের বিষয়টা আমরা হয়তো মানে চিন্তাই করি না। একটা ঘ্রাণের বিষয়টা থেকে শুরু করে অন্যান্য স্পর্শ, মানে বাতাস লাগা, মানে আমরা কন্ডিশন এয়ারে বা নট চেঞ্জিং আলোতে থাকা, কিন্তু আলোর পরিবর্তন, সময়ের ধারণা, ওই আলোটা যদি আমি আনতে পারি, মানুষের ওই সময় থাকে, না হলে আপনি এখানে সময় লেস একটা বিষয়ে খুব মানে স্ট্যাটিক, এই ধরনের অনেক কিছুই ঘটে। তো এভরিথিং আসলে আর্কিটেকচার অল এনকম্পাসিং একটা জিনিস, আপনার পৃথিবী তৈরি করছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে অবশ্যই যিনি এই ধরনের একটা বিশেষ পজিশনে, মাস্টার বিল্ডার পজিশনে বসে আছেন, তার অবশ্যই সবকিছু জানতে হবে। চিত্র পরিচালকের মতো সে একটা টোটাল লাইফ তৈরি করছে, তার কোনোভাবেই তার গান, শব্দ, মানে এভরিথিং আসলে সে হয়তো ঘ্রাণটা দেখাতে পারে না, আর্কিটেকচার সেটাও পারে হয়তো। তো আর্কিটেকচার বিষয় নিয়ে আপনি বলছিলেন, আমি একটু জানতে চাই যে ছোটবেলায় আসলে এটা একটা শিক্ষক পরিবারে আপনাদের বেড়ে ওঠে এবং একটা পর্যায়ে আপনি ক্যাডেট স্কুল শেষ করলেন, ইন্টারমিডিয়েট, এবং পরে আপনি ডিসিশন নিলেন যে আপনি বুয়েটে পড়বেন। তো আপনি বলছিলেন যে সংস্কৃতির বিভিন্ন মাধ্যমেই আপনি ছোট ছোট করে কাজ করেছেন, আপনি কবিতা লিখেছেন, আপনি স্পোর্টসও করেছেন, তারপর আপনি অনেক সময় কবিতা পাঠ করেছেন, টিএসসিতেও থেকেছেন। কখনো কি মনে হয়েছে যে শিল্প সংস্কৃতির কোনো শাখায় আমি বিচরণ করি, নাকি সবসময় আসলে টার্গেট ছিল যে আমি বুয়েটে ভর্তি হব, এরকম কোনো ইস্যু? আমি আসলে ওই সময়ে কবি হতে চেয়েছিলাম, কিছু না, একেবারে বুঝতে পেরেছি আমরা আলটিমেটলি ওই কবিতায় এসেছে কাজের মধ্যে, মানে ওইটাই আসলে কবি হওয়ার বিষয় ছিল। কবিতা লিখতাম, কবিদের সাথে মিশতাম, বা ওই বয়সে আসলে এই ধরনের অতি মানে আস্পর্ধা দেখাইছিলাম যে বাংলা সাহিত্যের কি হবে আমরা কিছু না করলে, মানে আমাদের তো এই ধরনের ওই বয়সের কারণে ছিল আর কি। বাট এর বাইরে অন্য কিছু, জাস্ট ওই ধরনের আমরা খুব ওপেন মাইন্ডেড এবং সবকিছু আসলে ভিতরে নেওয়ার চেষ্টা করছি। আলিয়াস ফাসেজের ছবি দেখতাম, জার্মান কালচারাল, মানে আমাদের রুটিনটাই ছিল এইরকম যে ওই ছবিগুলো দেখ কি ঘটছে। ওই সময় কিন্তু ইন্টারনেট আসেনি, মানে বিষয়টা বুঝতে হবে, আমরা ওই জেনারেশনের লোক, তখন যেখানেই যা পাই ওইটুকু গ্র্যাব করা, পাবলিক লাইব্রেরিতে বসা, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে, ওইগুলোই আমাদের সোর্স ছিল। এখন যেমন আমরা বাটন ক্লিক করে পাই আর কি, ওই সময় ভুলও ছিল। এখন যেটা বুঝি যে ওই সময় তথ্যকে হয়তো জ্ঞান ভাবতাম, জ্ঞান অন্য জিনিস, তথ্যই তখন ছিল না। তথ্য জানাটা অনেকটা জ্ঞানের কাছাকাছি ভাবতাম, পরে আমরা হয়তো বুঝেছি যে আসলে তথ্যই জ্ঞান না, বা এখন তথ্যের সাথে প্রচুর গার্বেজ আসে, ওটাও জিনিস, ওইটাও একটা আমাদের জন্য সমস্যা। তো এই ঘটনাটা ছিল। বাট আমি সবকিছু হতে চাইনি, কখনোই হতে চাইনি। আমি আসলে অ্যাপ্রিসিয়েশন শিখতে চেয়েছি, মানে গান কি ছিল। আমি ক্লাসিক্যাল, আমি সেতার শিখেছি 5 বছর ছায়ানটে, জাস্ট শুধু বোঝার জন্য যে আমার কানটা তৈরি হতে হবে। মানে হয় কি, ধরেন আমরা রং চিনি, হ্যাঁ, সবুজ লাল, এটা আলোর একটা ফ্রিকোয়েন্সির কারণে হয় যে সবুজ লাল এইরকম। সারে গামাও কিন্তু এরকম বিভিন্ন ফ্রিকোয়েন্সি, কিন্তু বাই বর্ণ আমরা চিনতে পারি না, আমাদেরকে চেনাতে হয় যে এটা সা, এটা রে, এটা 256, এটা 500, মানে এই জিনিসটা ট্রেন করতে হয়। তো ওই ধরনের ওই ট্রেনিংটা আমি ভাবছি যে আমার এটা জানা দরকার, মানে কেন মানুষ এত মজা পায়, ওই ধরনের একটা আগ্রহ থেকে, বাট কোনোভাবেই মানে কাজের খাতিরে না, কিন্তু পরে এসে এগুলো কোনো না কোনো ভাবে আপনার কাজকে সহায়তা করেছে। আমার খুব শুনতে ভালো লাগছে, কারণ আপনি ভিন্ন চিন্তা পোষণ করেন। আর আমার কেন জানি মনে হয় আপনার এই চিন্তাগুলোই আপনার কাজের ইউনিকনেস তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছে, যেটা আমরা পোর্টফোলিওতে বলছিলাম যে আপনি ইট, বালু, পাথর এগুলো নিয়ে বাইরে চিন্তা করেছেন স্থপতি হওয়ার জায়গাটাতে। একটু যদি বলি, 1996 সালে আপনি পাশ করে বেরোলেন, তাই তো? তো ওই সময়টা থেকে কাজের মধ্যে ঢুকে গেলেন, নাকি তার আগে থেকে টুকটাক কিছু করছিলেন? আমাদের ইনস্টিটিউটের আইন অনুযায়ী 2 বছর কোন স্থপতির আন্ডারে কাজ করতে হয়। তো এটা আমাদের বাধ্যতামূলক ইন্টার্নশিপের মতো আর কি, ওটা করতে হয়। তো
এরপরে আমি একটা বড় কোম্পানিতে ঢুকি, ডিডিসি বলে একটা কোম্পানি, ওখানে চাকরি করি 2000 সাল পর্যন্ত। Okay. ইনফ্যাক্ট 2000 সালে আমি সরকারি চাকুরিতে জয়েন করি Okay. এবং 2000 সাল থেকে 2010 পর্যন্ত সরকারি চাকুরি করি স্থাপত্য অধিদপ্তরে সহকারী স্থপতি হিসাবে। এটার প্যারালাল আসলে আমি নিজের নকশাবিদ আর্কিটেক্ট আসলে করি আর কি। Okay. 2010 সালে বুঝতে পারি যে রিটায়ার্ড না, আমি টায়ার্ড আসলে সরকারি চাকরিতে, আমার নিজের শুরু করতে হবে। মানে তখন আমি আসলে টোটালি সরকারি চাকরিটা অফিসিয়ালি ছেড়ে দিই আর কি। ছেড়ে দিয়ে নিজে প্র্যাকটিস শুরু করি। আচ্ছা, চাকরি জীবনটা নিয়ে যদি একটু শুনি যে কেমন ছিল তখন, কি মানে কেন ধরনের কাজ টায়ার্ড করতেন? হলেন যেটা আপনি বলছিলেন? সরকারি চাকরিটা অলমোস্ট আমি স্ট্রাকচার্ড আমার চিন্তার চেয়ে, মানে এটা এক ধরনের টপ ডাউন জিনিস, আমি নিচের, মানে এগুলো এক ধরনের প্যারালাল অবস্থান। মানে বয়স কখনো ক্রিয়েটিভিটির ইয়ে আচ্ছা, তার করতে আগে পারে। একটু আমি যেতে চাই, যেহেতু আপনার শুরুটা হয়েছিল কোনো স্থপতির আন্ডারে, মানে আপনি বলছিলেন যে 2 বছর আমরা যেটা ইন্টার্নশিপ বলি, মানে ওইরকমই করতে হচ্ছে, কিন্তু সেটা 2 বছর। আপনার শুরুর যে মেন্টরি বলি বা শিক্ষকই বলি, সেখানকার সময়টা আপনার কেমন গেছে? কারণ এটা তো অনেক সেখানে ইম্পর্টেন্ট তখন, আসলে। মানে ওনারা আমার রুমমেট ছিলেন, শাকুর মজিদ উনি একজন, আর অভিনেতা তৌকির আহমেদ উনিও রুমমেট ছিলেন। তাদের ফার্মে আমি আসলে জয়েন করি 96-98 পর্যন্ত আসলে ওইখানেই কাজ করি। ইনফ্যাক্ট তার রুমমেট থাকার সুবাদে আগে থেকেও কাজ করতাম তাদের। ওইগুলো ঠিক ওই ফর্মাল অফিসিং হয়নি, এক ধরনের কাজের ট্রেনিং ইয়ে হয় আর কি। তো পরে তারা ডেভেলপিং এর দিকে মোর কনসেন্ট্রেট করেন বিল্ডিং দেন কনসালটেন্সির চেয়ে, বিল্ডিং ডিজাইনের চেয়ে বিল্ডিং বানায়। ওই সময় ডেভেলপিং রিয়েল এস্টেট আমাদের দেশে বুম করছে আর কি। তো পরে আমি দেখলাম যে একটু বড় বিগ স্কেল কাজের জন্য ডিডিসি বলে বড় কোম্পানি, এখন ধরেন টার্মিনাল করছে বা এরকম বিগ স্কেল কাজ, তো ওইখানে একটু বড় কাজের এক্সপোজার পাওয়ার জন্য আমি আসলে ওই কোম্পানিতে জয়েন করি, যে ওইখানে বড় কাজগুলো হ্যান্ডেল করা যাবে বা ইত্যাদি এরকম। ওকে, সো আপনি টপ ডাউন অ্যাপ্রোচের কথা বলছিলেন, যেটা আমরা পাবলিক সরকারি বিষয়ে আসলে এই জিনিসগুলো এক ধরনের প্যারালাল, মেধার কোনো এই ধরনের স্কেলিং হয় না। মানে আমরা যে মাপার চেষ্টা করি বা এই অধৈর্য পুঁজি আসলে আমাদের মধ্যে ঢুকে দেয়, এর চেয়ে ভালো বা আমি 1, 2, 3 করতে হবে, এইগুলো প্যারালাল অবস্থানে বিভিন্ন জিনিস, বিভিন্ন স্বাদ, বিভিন্ন টেস্ট, কোনোভাবেই বিচার করা যাবে না ফ্রেঞ্চ ফুডের সাথে আমাদের স্পাইসি ফুডে। ওইটা এক ধরনের আমার মানে কাপড়ের রুচির সঙ্গে আর একজনেরটা যাবে না, এটা তো আবহাওয়ার সাথে যায়। মানে তার জন্য হয়তো ওইটা যাচ্ছে কিনা ওইটা হয়তো বিচার করা যায়, কিন্তু একটার সাথে আর একটা করা যায় না। তো এখানে সরকারি ইয়েতে এক ধরনের স্ট্রাকচার্ড সিস্টেমের কারণে প্রোটোটাইপিং জিনিস ঘটে। আমাদের টিপিক্যাল বাংলা সিনেমাতেও এক ধরনের ফর্মুলা বেস ছবি একটা দীর্ঘদিন হয়ে আসছে, আমি জানতাম কি হবে। তো আমি ওইখানে এটা রিটেরিটোরিয়ালাইজ আমরা আর করতে পারি না, আমরা জানি যে এইটাই বলবে, এইটাই করবে। তো এই জিনিসটার ওই ভাষ্যটার চেঞ্জ হয় না। তো আমরা মাইন্ডসেটে ধরে নিই যে গরিব এই রকম, তার আবার এইটা এইরকম, সরকারি এইরকম, এবং ওইটা ঘটে গেছে আসলে এক ধরনের এই গ্র্যান্ড ন্যারেটিভ আমরা চাপাই দিছি তাদের উপরে। তো তাদের ভাষ্য আসলে সরকারি বিষয়টা ঘটছে যে ওই কারণে ওইখানে আমি দেখেছি যে আনলেস আমি টপে না যাওয়া পর্যন্ত আমি আমার জিনিসটা প্রয়োগ করতে পারবো না, আমার ক্ষমতাটা নিচের স্ট্র্যাটাতে, আমার ক্রিয়েটিভিটি। মানে এখানে তো এভরিথিংকে চ্যালেঞ্জ করলেই আমি নতুন একটা জিনিস, হয়তো শুরুতে আমাদের পছন্দ হয় না, কিন্তু ওইটাকে রিইভ্যালুয়েট করা হয় আর কি। একটা বিশ্বাস বা একটা স্ট্রাকচারে যখন আমরা চলে আসি, আমরা ভাবতে থাকি ওইটাই বাকি পৃথিবীর জন্য সত্য, খুব কুইক আসলে ঘটে না। বা ইভেন আমরা যে ট্রেনিংয়ে আসলে 4 বছরের গ্র্যাজুয়েশন করে 40 বছর করে খাই, তো এই ধারণাটা তো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখছি যে 4 বছর সর্বোচ্চ 10 বছর, এর আগে মডেল চেঞ্জ 0.3 চলে আসছে তার। তো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো এটা সত্যি, ওই নিজেকে চেঞ্জ করা, নিজে নতুন করে শিক্ষা, ওই পদ্ধতিটা মূলত আমাদের স্ট্রাকচারে ছিল না, না সেটা সরকারি না একাডেমিতে। আমরা যদি এবার নিজের স্বাধীনতার জায়গাতে আসি, যখন আপনি মনেই করলেন যে না এখান থেকে আমাকে বের হতে হবে, মনের ক্ষুধাটাকে প্রাধান্য দেওয়া খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি বের হয়ে আপনি কি ধরনের প্রজেক্ট করলেন যেটা আপনাকে কোনো না কোনোভাবে স্যাটিসফাই করছিল বা আপনার একটা প্যারাডাইম তৈরি করে দিচ্ছিল? এটা কোনোভাবেই প্রথমত সম্ভব না। আমরা যখন ওই যে কবিতা লিখতাম তখন প্যারালাল সিনেমা হচ্ছিল, তারা ফান্ড পেত না, অসম্ভব। তারা সমস্ত বড় বড় ফিল্ম মেকারের ছবি 1-2টা বিজ্ঞাপন করতো, কিন্তু ওইটার ফান্ড পেত না। তো আমিও আর্কিটেকচারে সিমিলার থিং, আমাদের ইন্ডাস্ট্রি একটা স্ট্যান্ডার্ড আছে, এই যে অসংখ্য বাড়িঘর হচ্ছে, কোনো না কোনো আর্কিটেক্ট করছে। তো আমাদের নিজেকে সাস্টেন করার জন্য ওই কাজগুলো আমি প্যারালালি আমাকে করতেই হচ্ছে, এর পাশাপাশি আসলে আমাদের অন্য জিনিস করতে হচ্ছে, কারণ আমাকে ওই সাস্টেন মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডও আমাকে কনফার্ম করতে হচ্ছে। ওইগুলো হলো কি যে একটা বাসায় কে থাকবে আমি তাকে জানি, তার মতো করে বাসা বানাবো। আর আমি জানি না কে থাকবে,
আমি বাড়িধারে একটা বাসা বানাচ্ছি, আমি ধারণা করছি থাকবে, তো সুতরাং আমাকে স্মল মিডিয়াম এক্সেল সাইজের শার্ট বানাতে হচ্ছে যার মাপে মেলে, সেই পড়বে। তার ক্ষমতায় মেলে, হ্যাঁ। সামর্থ্যে সেই কিনে মেলে নেবে। সে Right. সেটা কিনবে। আর একেবারে কাস্টম জিনিস বানানো সেটা অন্য জিনিস, তখন আসলে অনেক চিন্তা ভাবনা করা যায়। এগুলো এক ধরনের ফ্যাক্টরি প্রোডাকশন লাইনের একটা ভিতরে, সেখানেও যথেষ্ট কিছু করার আছে, অবশ্যই করার আছে, কিন্তু সেটা অসম্ভবভাবে পুঁজি ড্রিভেন আর কি। ও। সেটা গভর্ন করে কোনটা বিক্রয়যোগ্য, মানে বিস্কুটের চেয়ে প্যাকেটটা মোর ইম্পর্টেন্ট সেখানে, যে সেটা তাকে বিক্রি করবে। এই ধরনের এক ধরনের বাণিজ্যিকীকরণ ঘটে, Okay. মূল প্যাশন পর্যন্ত হয়তো ঘটে না, বাট সেটা আমাকে করতে হয়েছে অবশ্যই, মানে আমাকে মানে একটা এখনো কি করেন এই কাজ, এই ধরনের কাজ? না, বিষয়টাকে কোনোভাবেই খারাপ বলা যাবে না। বিষয়টা আমি বলছি যে ওইটা একটা প্যারারল, মানে এই কারণে আমাদের সিনেমা বেঁচে আছে। তারপরে আমরা দেখছি যে এর সঙ্গে 2 সিনেমা মিশে গেছে আর কি, তাই না? মানে তো ওইটা আমাদের করতে, এটা তো পুঁজির নিড, শহরের নিড, শহরে হাউজিং এর নিড আছে। তো সেখানে দেখা যাচ্ছে একটা থিন লেয়ার আসলে ওই অ্যাপার্টমেন্টগুলোর জন্য, বাকিদের আমাদের খবর নেই। সে খুব র হবে, আর ইটস কিন্তু- কোয়াইট এক্সপেন্সিভ। আপনি যেটার কথা বলছেন, লাইক আপনি যেটাকে আপনার মতো করে করছেন, শহরে বাড়ি ধারার কথা বা যেটা, এটা প্যারালালি এক্সপেন্সিভ কিনা ওগুলোর চাইতে কম্পারেটিভলি? অবশ্যই অবশ্যই না, এটা আসলে হচ্ছে কি, মানে বিষয়টা হলো যে মোবাইল ফোন যখন আসলো, সিটি সেলের 1.5 লাখ টাকার সেটের মতো, গ্রামীণ ফোনের মতো রিক্সাওয়ালার কাছে পৌঁছায়নি। টিভি সেট যখন পাড়াতে, আমাদের ছোটবেলায় পাড়ায় একটা টিভি ছিল, এখন প্রত্যেকের ঘরে। তো এই হাউজিং সলিউশনটা শুধু এই থিন লেয়ারের জন্যই আছে, বাকিদের জন্য আসলে ঘটেনি। Right. সে কারণে আমরাও আসলে বাকিদের জন্য ওই মডেলটা, ইকোনমিক মডেলটা তৈরি হয়নি বলে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকিনি। হয়তো এখন হবে একটু বিগার স্কেলে, 2000 অ্যাপার্টমেন্ট হলে তখন হয়তো, মানে যখন প্রোডাকশন বেশি হবে তখন খরচটা কমে আসবে। আমি যখন সামান্য কয়টা বানাই তখন জমির দাম অসম্ভব বেশি, মানে একটা খরচ, মানে এক্সাম্পল দিলে 3000 টাকা খরচ, সেটা 30,000 টাকায় বিক্রি হয়, 10 গুণ অনলি ফর জমির দামের জন্য। তো আমি অন্য একটু অফে গেলে, এখন রাস্তাঘাট ভালো হচ্ছে, এই সেগমেন্টটা আসলে আমাদের দেশে শুরু হবে। ওকে। আমরা টোটাল হাউজিং দিয়ে জনসংখ্যাকে ভাগ করে ভাবি, কিন্তু আসলে মানুষের ঘর বাড়ি আসলে খুবই কম, একজন যার আছে তারই বেশি আছে, ওইটা মাল্টিপল, সেকেন্ড, থার্ড। এই যে হাউজিং গুলো আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি ঢাকা শহর, এটা কিন্তু খুব লোয়ার সেগমেন্টে নাই, জি। বাট লোয়ার সেগমেন্ট কিন্তু পিরামিড শেপের, নিচের Okay. দিকের সেগমেন্ট বড়, উপরের দিকে ছোট, Okay, okay. বাট হাউজিং সাপ্লাই উপরের দিকে বড়, নিচের দিকে কম। এই ধরনের একটা আমরা আপনার একেবারে ওই ইউনিকনেসের জায়গাটা একটু আসতে চাই, যেটা হলো যে আপনি যখন একবারে ফুল লিবার্টি পাচ্ছেন এক খণ্ড জমি দিয়ে, যে আপনার স্বপ্নকে ওখানে পূরণ করার মতো, তখন আপনি একটা বাড়িকে কিভাবে চিন্তা করেন এবং নির্মাণের সময়টা থেকে কি পরিবর্তন আসে, নির্মাণ হওয়ার পরে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিভাবে আসে, এবং ইট পাথরের থেকে বের হয়ে এসে একটু যে ভিন্ন চিন্তা করা, এই চিন্তা করার জায়গাটাও এর সাথে একটু যুক্ত করতে চাই। হ্যাঁ, মানে বিষয়টা হলো যে এটা ঠিক কবিতা লেখার মতো না, আমি সর্বে সর্বা, আমাকে অন্য একজন পয়সা দিচ্ছে, তার পয়সায় তার স্বপ্নকে আমি বাস্তবায়ন করছি, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে পয়সা দিবে, সেটাও আমাদের শিখতে অনেক সময় লেগেছে, পরে এখন আসলে করেছে। তো বেসিক্যালি রেসিডেন্সিয়াল যদি বাসা বাড়ির কথা বলেন, মানুষ স্টিল তার স্টেরিও টাইপে বন্দি, সে আরেকজনকে আসলে দিতে চায় না, তার পছন্দ, তার জিনিসের মতো করে আসলে সে করতে চায়। আমি যেগুলো কাজ করার চেষ্টা করেছি, পাবলিক বিল্ডিং গুলো, যেখানে আসলে সরকারি বিল্ডিং, আপনারা দেখেছেন কিনা বিজয় সরণিতে মিলিটারি মিউজিয়াম, খুব সাম্প্রতিক একটা জি। জিনিস হওয়া, সে ফর এক্সাম্পল সংসদ ভবনে দেখবেন উঁচু গ্রিল দিয়ে ঢাকা। আমি চেষ্টা করেছি যে কিভাবে বাউন্ডারি ওয়াল বাদ দেওয়া যায়, ওইটার বাউন্ডারি ওয়াল কোনোভাবে যেন হাঁটুর উপরে না আসে, বাট সিকিউর, ওইখানে একটা ট্রেঞ্চের মতো করে কেউ আসলে যেতে পারবে না। মানে যে যেতে পারবেন, থেকে শুরু করে এই ধরনের অনেক কিছু পাবলিক বিল্ডিং এ সম্ভব। কিন্তু আমাদের দেশে পাবলিক বিল্ডিং আসলে হয় না। পাবলিক বিল্ডিং আইদার সরকারি স্থপতিদের কাছে, এটা এক ধরনের ওপেন কম্পিটিশনের মাধ্যমেও হতে পারে, বাট তখন আসলে এই ইনোভেশন গুলো আসলে অ্যাড হয়, না হলে সিরিয়াল প্রোটোটাইপ জিনিসগুলো আসলে রিপিটেশন হয়। যদিও এখন বেশ কিছু সুন্দর সরকারি বিল্ডিং হয়তো দেখছি, কিন্তু একসময় আমাদের পারসেপশনে হলুদ রঙের সরকারি বিল্ডিং, আমাদের এক ধরনের স্ট্যাম্পিং করা ছিল সরকারি বিল্ডিং, এই ধরনের হয়। মানে মানুষ আর রিথিঙ্ক করে না, যেটা এক ধরনের কমফোর্ট জোনের ভিতরে তারা দেখছে কাজ চলছে, এটার ওটাকেই যে তারা আসলে accept করে রাখে। অ্যাকসেপ্ট করে আমরা নিচ্ছি আর কি। তো আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, সর্বদাই সবখানেই চেষ্টা করা এবং করে শেখার একটা বিষয় আছে। আমরা অসম্ভব ভুল করে শিখি, আমরা কিন্তু খুব একটা চিন্তা করছি এটা এইরকম না।
আরেকটা বিষয় ঘটে যে আমরা মানে এক ধরনের শিল্পীর স্বাধীনতা ভোগ করার চেষ্টা করি, যেটা আমার কাছে ভুল মনে হয়। সেটা হলো এটা এক ধরনের ডাক্তারের স্বাধীনতা নেওয়া উচিত, রুগীর অবস্থা বুঝে তাকে ওষুধ দেয়া। আমরা পৃথিবীর সারফেসে একটা অপারেশন করছি, তো ওইটা বোঝা উচিত যে এটা কোন ইকোসিস্টেমকে নষ্ট করছে, কোথায় কি তৈরি করল, এই জিনিসটা আসলে বোঝাটা প্রাইমারি। সেকেন্ডারি হলো আমার ইনোভেশন, কোনোভাবে আমার ইনোভেশন সেকেন্ডারি না। প্রকৃতি একটা ইকোসিস্টেম, চেরনোবিল এখন আবার প্রকৃতি অধিকার করে নিছে, মানুষের ভুল প্রকৃতি মুছে দেয়। আমি যেন ভুলটা না করি, প্রকৃতির সিস্টেমের মধ্যে যেন করি। তো ওই যেটা বললেন কারুপণ্য বা ওইটা ওই ধরনের একটা জিনিস যে আমরা যে জিনিস ফ্রি পাই, আলো বাতাস পানি, এটা যেন ম্যাক্সিমাইজ করা যায়। আমরা এখানে কথা বলছি এর চেয়ে 300 গুণ আলো বাইরে আছে, বাট আমরা এখানে আলো জ্বালায় এনার্জি খরচ করে করছি। বাতাসের ক্ষেত্রেও যে আমি যদি এয়ার কন্ডিশন করে একটা ফিক্সড এনভায়রনমেন্টে আমাকে স্ট্যাটিক করে দিই, তো আমার বায়োলজিক্যাল ক্লক কিন্তু হ্যাম্পার্ড হয়। মানে এই জিনিসগুলোর মধ্যে আমরা ন্যাচারালের সন্তান, ধুলা আমাদের পার্ট, আমার অক্সিজেন চেম্বারে থাকার কথা না, ওইটাও আমাকে নিতে হবে। আমি অক্সিজেন চেম্বারে, আমি জানি আমি মানুষ হিসেবে অনেক কিছু আবিষ্কার করেছি, কিন্তু আমাকে ন্যাচারালি ওই জিনিস, ঝড় আমাদের বাস্তবতা সবকিছু মিলে আসলে ওইটার ভিতরেই। হ্যাঁ, প্রকৃতিতে মানুষের অবস্থান, বাঘের ভয় ছিল, অনেক কিছু ছিল। প্রকৃতি অলওয়েজ চ্যালেঞ্জিং। আমি যখনই আমাকে কমফোর্ট জোনে আনবো, আমি আমাকে উইকেন্ড করে ফেলছি। তো ওই প্রকৃতিকে আসলে কনফার্ম করার চেষ্টা করা যায় কিনা আর্কিটেকচারে, আমি ওইটার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রচুর লিমিটেশন, ক্ষেত্র বিশেষে বাজেট, জমির পরিমাণ, ইন্টেনশন, তার রুচি, অনেক কিছু আসলে অলওয়েজ কনফ্লিক্টিং আসলে ঘটে আর কি। হলো না এরকম যে ওই যে বলেন কবিতার জায়গাতে যদি একটু আসি, যে আপনি মনে মনে একটা কবিতা নির্মাণ করে ফেলেছেন এবং সেটা আপনি জানেন যে খুব ভালো হয়েছে, আপনাকে স্যাটিসফাইড করছে, কিন্তু যার ফান্ডে হলো কবিতাটা সে কাটাছেঁড়া করে এমন একটা অবস্থা দাঁড় করিয়ে দিল যে না, সেটা আর আপনার ভালো লাগছে না, কিন্তু ফরমাইশি কাজটা আপনাকে করতে হচ্ছে। এরকম হয় নিশ্চয়ই কন্ট্রাডিক্ট। এটা সত্যজিতের হয়েছিল, পথের পাঁচালী তাদের রোডস অ্যান্ড হাইওয়েজ এর ফান্ডে তাকে ওইটা করতে হয়েছিল ট্রিকি ভাবে। এই ধরনের ঘটনা তো ঘটবেই, এটা ঘটবেই, বাট আমরা এক ধরনের এখন অ্যাসোসিয়েটিভ ভাবে, আমার ধরনের মানুষ এখন মোর আন্ডারস্ট্যান্ডিং, নিজেকে সর্বেসর্বা না ভেবে একটু জিনিসগুলো ভাবার চেষ্টা করছে। মানুষগুলো বুঝছে যে প্রফেশনালদেরকে এখন খানিকটা দাম, মানে মানুষ যখন বুঝেছে, আমাদের ছোটবেলায় ডাক্তারের ধারণা যখন 20টা ডাক্তার দাঁত চোখ নাক ইয়ে হয়ে গেছে, তখন সে বুঝেছে যে স্পেশালিস্ট আমার চেয়ে হয়তো বেশি জানে। এই ধারণাটা আমাদের মধ্যে হয়তো চলে আসছে, একটু খানিকটা সম্মানের জায়গা। এটা অবশ্যই স্থপতিদের আগের জেনারেশন এই বেসটা তৈরি করেছে বলে আমরা এই অ্যাডভান্টেজটা পাচ্ছি। স্যার, আমি একটু আসতে চাই যে আমরা জানি যে বায়েজিদ মাহবুব খন্দকার স্থপতিদের মধ্যে একটু আলাদা, তাকে একটু আলাদাভাবেই আসলে আমরা চিনতে পারি। এটা কি শুধুমাত্র ইট কাঠ কংক্রিটের বাইরে, আমরা যেটা বলি যে আপনি প্রকৃতিকে একটু প্রাধান্য দিয়ে থাকেন বেশি, এই কাজগুলোই কি আসলে আপনাকে একটু আলাদা করেছে, নাকি সঙ্গে আসলে আরো অনেক কিছু যুক্ত আছে? একটু শুনতে চাই আমরা। এটা আসলে আমাকে পৃথকভাবে বলার আসলে কারণ নাই, এটা আসলে এই সময়ের একটা ট্রেন্ডের মতো। মানুষ মোর আসলে বুঝতে পেরেছে যে পৃথিবী বিষয়টা নিয়ে আমাদের সচেতন, মানে সার্ভাইভ করতে হলে আসলে প্রকৃতিকে প্রাধান্য দিতেই হবে সবগুলো জায়গায়। এটা কনফুসিয়াসের একটা কথা আছে যে মানুষের দুটা জীবন, দ্বিতীয় জীবন শুরু হয় যখন সে বুঝতে পারে জীবন একটা। তো আমরা বুঝতে পেরেছি পৃথিবীর জীবন একটা, এখন আমরা মোর কনসার্ন পৃথিবীতে। আগে আমরা যে কোনো কিছু, যে কোনো আবিষ্কার, এই যে আমরা এত উচ্চ ফলনশীলতা আবিষ্কার করলাম, সেগুলো বাদ দিয়ে আমরা অর্গানিকে কেন ব্যাক করলাম, ওই জিনিসটা আমাদের জন্য ঠিক না। মানে ইভেন 1948 সালে ডিডিটি আবিষ্কারের জন্য নোবেল দিয়েছে, যেটা আমরা বাতিল করে দিয়েছি। মানে আমরা একজনকে চূড়ান্তে তুলেছি, মানে আমাদের সাফল্য, তো ওইটা আসলে আমাদের ফেইলিওর ছিল। ডিডিটি মানে কীটনাশকের কথা বলছেন আপনি? কীটনাশক, হ্যাঁ, ডিডিটি, মানে ওইটা তার জন্য নোবেল প্রাইজ দিয়েছে, মানে সর্বোচ্চ সম্মান। কিন্তু জিনিসগুলো মানে এই মুহূর্তে ওইটা আমাদের মানে দীর্ঘ বিচারে আসলে আমাদের করতে হবে। তো জিনিসগুলো এই ধরনের খুব এক্সট্রাভ্যাগেন্ট কিছু করার আসলে দরকার নেই। শেখা উচিত আমাদের প্রকৃতি থেকে, ওইখান থেকে দেখে। আমি হয়তো উচ্চ ফলনশীলতা আবিষ্কার করলাম, কিন্তু হাইব্রিড জিনিস আমরা আসলে ডিসকার্ড করছি, আমরা মোর অর্গানিকের দিকে যাচ্ছি। তো আমাদের আসলে ওইখান থেকে আসলে শেখা দরকার। হ্যাঁ, মানে এটা নিয়ে সময় পারমিট করলে বলা যেতে পারে, সেটা হলো যে মানে আমরা যে প্রমিত বাংলায় কথা বলি, এটা কিন্তু কথ্য বাংলা না। হ্যাঁ, প্রমোদ চৌধুরী প্রথম তার সবুজ পত্রে প্রমিত বাংলা, উনি খুব ইন্টারেস্টিং কথা বলছিলেন যে মানে মুখের ভাষাটা কলমে আসার কথা, কলমের ভাষা যখন মুখে আসে তখন বিস্তর কালি লেগে যায়। তো আমরা কথ্য ভাষাটা আসলে আমরা শিখিনি, তো আমরা আর্কিটেকচারে কখনোই ওইটা নেইনি, আমরা পাশ্চাত্যের জ্ঞানটা নিয়েছি। পাশ্চাত্যের জ্ঞান নিয়ে আমরা কাঁচের বিল্ডিং এখানে ভরে ফেলেছি, আমরা কোট পরা শিখেছি, কিন্তু এটা আমাদের কনফার্ম করে না। অন্যের জিনিস আমার জন্য ভালো না, অন্য আবহাওয়ার গাছ এখানে হবে না, আমাদের গাছ তুষার সহ্য করতে পারবে। তো সুতরাং আমাদেরটা আমাদেরকে ইনভেন্ট করতে হবে।
আমাদের অমর বিল্ডিং নাই, আমরা মরণশীল ইতিহাসের লোক। আমাদের বিল্ডিং, আমাদের চর ভেঙে গেছে, বাড়ি আবার একের পর এক জেনারেশন সেম জিনিস রিপিটেশন, এক ধরনের ধারা আছে আমাদের ওরাল হিস্টোরিতে আমরা বেঁচে আছি। কিন্তু আমরা যখন অমর বিল্ডিং বানাতে যাই সেটা আমাদের গার্বেজ হয়ে যায়, আমরা ওইটাকে রিইউটিলাইজ করতে পারি না। আমরা যে বিল্ডিং করি 3 তলা, সেটা ভেঙে 6 তলা করি, ওইটা ভেঙেই করি। কিন্তু মানে ওই আমরা মানে মরণশীল মানুষ আসলে অমর একটা জিনিস করতে চাই, এবং যেটা আমাদের বার্ডেন হয়ে যাচ্ছে। আমাদের শহর একটার পর একটা, পুরান ঢাকা আমরা ডিসকার্ড করে মধ্য পুরান, এখন নতুন ঢাকা, এইগুলো আমরা কিন্তু আমরা দেখছি যে জিনিসগুলো আমাদের মানে আমরা কোনো ভালো ইতিহাস তৈরি করে আসছি না। তো এইসব ফেইলিওর থেকে আমাদের খুব বেশি কিছু না করা, এই ধরনের জিনিসগুলো, প্লাস হলো যে বাইরের এক্সাম্পলগুলো দেখা, ওই যে মানে কারা কি আবিষ্কারের ফলাফল আসলে কি, খুব শহর আসলে মানুষ গৌণ হয়ে গেছে, রাস্তা প্রধান হয়ে গেছে। এখন মানুষ বুঝতে পারছে যে প্যারিসে রাস্তাকে ওয়াকেবল করে নিচ দিয়ে গাড়ি দিচ্ছে। এই জিনিসগুলো, এই লার্নিং আমাদের বাংলাদেশের পক্ষে সম্ভব। তো ওই লার্নিং এর দিকে আমাদের যাওয়া উচিত, আদার দেন স্কুলগুলোর জ্ঞান, যে জ্ঞানগুলো আমরা এখান থেকে ওই মানে কলমের ভাষাটা মুখে প্রয়োগ না করা, আমরা মুখের ভাষাটাই যদি আমরা চেষ্টা করি ওইভাবে আসলে চেষ্টা। এবং আমার ধারণা এটা একটা আর্কিটেক্টদের বড় অংশ এই কাজ করছে, আমি না, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইডই এই কনসাসনেসটা ফিরে আসছে আর কি। এই জিনিসটা মডার্নিস্টিক ওই জিনিস, শিল্পী দিয়ে স্কাল্পচারাল জিনিস দেখতে অনলি ভিজুয়াল অ্যাসপেক্ট, তার চেয়ে আসলে এটার পরার কমফোর্ট, মানে ভিজুয়াল কমফোর্টের চেয়ে, মানে শেরওয়ানি আমি আর সারাদিন পরে থাকার জিনিস না, সুতি কাপড় আমাকে সারাদিনের জিনিস, ওই জিনিসটা বোঝা যে আমার শেরওয়ানি বানালেই চলবে না, ওইটা হয়তো সেলিব্রেশনের জন্য, একটা স্পেশাল ইয়ের জন্য, যেখানে আমি থাকবো সেটা আমার কমফোর্টেবল হতে হবে। আপনি যেহেতু কাস্টমাইজ কাজও করে থাকেন, এই বিষয়গুলোকে নিয়ে হয় না অনেক সময় যে কাস্টমার চাইছেন এইরকম, কিন্তু আসলে আপনি যেই বিষয়গুলো ভাবছেন, প্রকৃতি, পৃথিবী সবকিছু মিলেই, তাদেরকে কখনো বোঝাতে গিয়ে মানে প্রতিবন্ধকতা তৈরি হয়, বা কনফ্লিক্ট তৈরি হয় না? অসংখ্য ফেইলিওর থাকে মানুষের, সেটা তো অবশ্যই এই ব্যাপারে, বাট আমরা সাকসেস স্টোরিগুলো হয়তো সামনে আনি, কিন্তু অসংখ্য এই ধরনের হাফ ডান বন্ধ কাজ এই ধরনের হয় না। কিন্তু আমার ধারণা যে মানুষ এখন মোর হয় একটা সাকসেস আরেকটাতে, এবং ওই এক্সপেরিয়েন্সটা মানুষ আসলে শেয়ার করে। সে তো সেটা একসময় সে বুঝতে পারে, শুরুতে এটা আসলে বুঝতে পারে না। হ্যাঁ, মানে বাচ্চারা হয়তো একসময় ওই ট্রেনিংটা আমাদের ধারণা যে আমাদের এখানে খানিকটা হয়ে গেছে, মানুষ আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। জি, কারুপণ্য রংপুর লিমিটেডের কারখানার একটি উল্লেখযোগ্য কাজ যেটি আপনি করেছিলেন না, এবং একই সঙ্গে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, এরকম তো আরো অসংখ্য অন্যতম কাজ আপনার রয়েছে। আমরা এই দুটি কাজ নিয়ে যদি একটু শুনতে চাই আপনার কাছে। হ্যাঁ, ওই কারুপণ্যটা হলো একটা ফ্যাক্টরি, এরা ফ্লোর ম্যাট বানায়, শতরঞ্জি বানায়। তো আমি প্রথম ওইখানে, আমরা মালিক সহ, উনি লেফট পলিটিক্স করতেন, আমরা চিন্তা করলাম যে ফ্যাক্টরি একটা ইনহিউম্যান চেহারা, প্রথম হলো এখানে হিউম্যান চেহারাটা দেয়া যায় কিনা। হ্যাঁ, তো ওইখানে আমরা মানে এক ধরনের রিসোর্ট বা কালচারাল স্পেসের যে অ্যাম্বিয়েন্স, একটা পুল ফ্যাক্টর থাকে, এটা ওইখানে ইমপ্ল্যান্ট করার চেষ্টা করলাম। একটা রিসোর্টের মতো পানি, প্রথম দৃশ্যে এটা সুন্দর, মানে এটা পৃথিবীর সম্ভবত একমাত্র ফ্যাক্টরি যেখানে শ্রমিকরা ছুটির দিনে ছবি তুলতে যায়। তো এই জিনিসটা মানে ঘটার বিষয়টা হলো, আমার ওয়ার্ক স্পেস, আমার পয়সা আছে বলে আমার বনানীর ওয়ার্ক স্পেস আমি সুন্দর করি, ওইটা তার ওয়ার্ক স্পেস, ওইটা অবশ্যই তাকে সুন্দর করতে হবে। সে ওই টানে, মানে যখনই আপনি আপনার মানে পছন্দ সহ কাজ করবেন, কাজের এটার প্রোডাকশন অবশ্যই ভালো হবে। তো আমাদের টার্গেট ছিল যে তাকে সে যেন কমফোর্ট ফিল করে, এবং কোনো ফ্যান নাই ওইখানে, দক্ষিণের বাতাস আসছে পানির উপর দিয়ে, ইভাপোরেটিভ কুলিং বা এই ধরনের কিছু টেকনিক্যাল জিনিস, এটা করে কোনো ঘাম হয় না। হ্যাঁ, কোনো ফ্যান নাই, এবং বাইরের চেয়ে 7 ডিগ্রি কম টেম্পারেচার। তার মানে হলো যে আমাদের টেম্পারেচার কিন্তু ফিক্স না, আমরা 22 বা 24 না, মানে শীতকালে যে টেম্পারেচারে গরম লাগে, গরমকালে ওই টেম্পারেচারে কিন্তু আবার শীত লাগে। তার মানে টেম্পারেচার মুখ্য না, বাইরে 30 হলে আমি গাছের ছায়া দাঁড়ালে আমার জন্য কমফোর্ট। তো বাইরে সে ওই বাতাসটার মানে সে ওইখানে কমফোর্টেবলি থাকে, ভিজুয়ালি কমফোর্ট, পানির শব্দ, যন্ত্রের শব্দকে ছাপায় চলে যায়। এই জিনিসটা তাকে অন্য এক ধরনের প্লেজার দেয়, যা সেটা তার ক্লাসের লোক কখনো ভাবতে পারে না যে সে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট। তাদেরকে আমরা ওয়্যার হাউস করি, হাউজিং এর জায়গায় ওয়্যার হাউস করে দিই। তো ওই জিনিসটা ওইখানে আমরা করেছি। তো এইটা আসলে তাদের কনসাসনেসে তাদের একটা ওনারশিপ তৈরি হয়েছে যে আমি এইখানে মোর কমফোর্টেবল, এবং এটার তারা প্যারালাল খুঁজে পায়নি যে অন্য কাউন্টার পার্ট, পরিশ্রম বা ইত্যাদি বা পে, ওইটা তো ভিন্ন একটা ইস্যু। বাট
এই জিনিসটা, এই কোয়ালিটেটিভ জিনিসটা আসলে তাদেরকে করছে, এবং অন্য সবাই আসলে দেখতে পেয়েছে এরা আইকিয়ার মতো বড় ইয়েটার থেকে সাপ্লাই দেয়, তারা এটাকে একটা ফ্ল্যাগশিপ, একটা মডেল হিসেবে করেছে, জাতিসংঘের একটা পুরস্কার পেয়েছে এবং পরে আরো দুটো পুরস্কার পেয়েছে। তো এই মডেলটা হলো ওই ধরনের একটা, যে আমরা যে জিনিসটা টেকেন ফর গ্রান্টেড, ফ্যাক্টরি খারাপ, ইনহিউম্যান, মানে কেউ কারণ ছাড়া ফ্যাক্টরিতে যাবে না, কিন্তু এটা এমন একটা আমরা আসলে এমনই বুঝি মানে না, ওইখানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে করা যায়, ইকোসিস্টেমটা গ্রো করা যায়, এবং গাছের যদি আপনি ছবি টবি দেখেন যে ওইটা ন্যাচারালি গ্রো করে, মানে বাগান না, এটা জঙ্গল, জঙ্গলে কেউ পানি দেয় না, ইটসেলফ গ্রো করে, মরে যায়, ঋতুর পরিবর্তন দেখা যায়। এই গাছগুলো যদি দেখেন সেটা ঠিক ওইভাবে নেচার আসলে টেক ওভার করছে, যে আমি মানুষ অন স্টেরয়েড তাকে বাঁচায় রাখি না, সে নিজের মতো করে বাঁচে আর কি। এটা ছিল ওইটার ক্ষেত্রে। আর মিলিটারি মিউজিয়াম আর একটা জিনিস, যে মানে এটা তো আমরা দেখেছি, এটা আমাদের ইয়ের মধ্যে, তো এটাও এক ধরনের 3 বাহিনীর আসলে এই জিনিসগুলো থাকবে। তো আমরা এখানে চিন্তা করলাম যে মিউজিয়াম তো 9টা 5টা থাকবে, কিন্তু আমরা 9টা স্পেসটাকে লাইভ রাখতে হলে আমাদের যেহেতু পাবলিক স্পেসের অভাব, তো আমরা ফুড, ওইখানে সিনেপ্লেক্স আছে, ওইখানে মাল্টিপারপাস হল, ওইখানে ক্যাফে, কারণ ছাড়া অসম্ভব বসার জায়গা, এই স্পেসগুলো নাই। এবং যেহেতু আর্মির তত্ত্বাবধানে মানুষ মোর সিকিউর, পাশেই চন্দ্রিমা, ওইখানে অনেকেই যায় না, কিন্তু এটা সিকিউর, মানে আমরা মোর অফ এ পাবলিক স্পেস ডিজাইন করছি। মিউজিয়াম তো করতেই হবে যেই জিনিসটা, এবং বিভিন্ন মানে আরো ডিটেলে হয়তো ছবি দেখে অনেক ইয়ে করে, অনেক কয়টা স্পেশাস, শুরুতে ফর্মাল কোর্ট, লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, তারপরে ওইখানে ল্যান্ড কি বলে ট্যাঙ্ক বা এই জিনিসগুলো ল্যান্ডে, এয়ারফোর্সের এয়ারগুলো বিল্ডিং এর ওয়ালে, এবং ওয়াটার বডিতে শিপের স্মল মডেল, এই 3 বাহিনী এইরকম করে করা, ওই ধরনের ফর্মাল কোড, এবং এর সঙ্গে যে এমপি থিয়েটার করা, একটা স্কাল্পচার কোড করা, এই জিনিসগুলো বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ফাংশনালিটি, মানে শুধু ন্যাশনাল মিউজিয়ামে দেখবেন একটা অডিটোরিয়াম বা ওই জিনিসটা, কিন্তু পাবলিক স্পেসের অ্যাম্বিয়েন্সটা নাই, ওপেন এমপি থিয়েটারটা নাই, ইন্টারনাল কোড নাই, ওই জিনিসগুলো আসলে আমরা এখানে ইয়ে করা। একটু কার্ভ শেপের কারণে আমার সেলফির ব্যাকগ্রাউন্ড সবসময় চেঞ্জ হচ্ছে, মানুষ নতুন নতুন তুলবে, আমি একটা স্ট্যাটিক ফ্রন্টে আমি একটাই সেলফি তুলবো, এই ধরনের কিছু ইয়ে করা। তারপরে বাউন্ডারি ওয়াল বাদ দেওয়া, অসম্ভব ল্যান্ডস্কেপিং করা, গ্রিনারি করা, এই জিনিসগুলো করার একটা চেষ্টা করা হয়েছে। জি নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার কারুপূর্ণ রংপুরে সেখানে যাওয়ার সুযোগ হয়নি, বঙ্গবন্ধু মিলিটারিতে আমি গিয়েছিলাম, তুমি গিয়েছো শাহরিন? না, আমি এখনো যাইনি, আবার গেলে হয়তো আলাদা চোখে আমি দেখিনি। এই একটা বড় সমস্যা ঢাকা শহরের, আলাদা চোখে দেখার যে ব্যাপারটা, মানে কিছু একটা চোখে পড়লো সেটা আলাদা করে দেখতে হবে। আমাদের পুরো ঢাকা শহরটা নিয়ে যদি আপনি বলেন, কারণ আপনি অনেক সামষ্টিক বিষয় এখানে তুলে নিয়ে আসছেন, আসলে আমাদের সমস্যাটা কোথায়? মানে আমরা যখন দেশের বাইরের একটা শহরকে দেখি, পুরো শহরটাই মনে হয় ইউনিক, পুরো শহরটাই মনে হয় সাজানো গোছানো। আমাদের এখানে সেটা হলো না কেন, বা হওয়ার সম্ভাবনা কতটুকু? মানে আমাদের আর্কিটেকচারে গ্রিন বিল্ডিং বলে একটা টার্ম আছে, আপনারা বোধহয় জানেন, যে গ্রিন বিল্ডিং মানে মানুষকে আমরা অতিরিক্ত ভালো মানুষ বলি, বাই ডিফল্ট মানুষের ভালো মানুষ হওয়ার কথা, তো আমরা ভালো মানুষ মানে গ্রিন, মানে তাকে বলি সে ভালো বিল্ডিং, তার মানে খারাপ বিল্ডিং অ্যাকসেপ্ট করি। বাট এইটা কিন্তু একটা বাই প্রোডাক্ট, এটা মানে ইকোনমি, পলিটিক্যাল এবং এই মানে কালচারাল, এই 3টার বাই প্রোডাক্ট হলো এই আর্কিটেকচার, এইগুলো আসলে গভর্ন করে আমাদেরকে। তো আনলেস ইকোনমি গ্রিন না হলে বিল্ডিং গ্রিন হবে না, মানুষ গ্রিন হবে না। তো ওইখানেই আসলে আমার ধারণা সমস্যাটা, যে টোটাল এই কারণে আসলে আমাদের জিনিসগুলো ঘটে না। আমাদের বেসিক অন্ন বস্ত্র পর্যন্ত আমরা খানিকটা ওয়ার্ক করে গেছে, বাসস্থানটা ওয়ার্ক করে। তো ওই ওয়ার্কটা করলে আপনার ওই চিন্তাটা আসলে যখন থাকবে না, তখন আপনি সেকেন্ড লেয়ার ভাববেন। আপনার অন্যর চিন্তাতে, অন্য অনেক চিন্তায় হয়তো মানে আপনার ইভেন ন্যায়বোধ পর্যন্ত আসলে চেঞ্জ হতে পারে, যার অন্যের চিন্তা আছে। যার অন্ন বস্ত্রের চিন্তা নাই, বাসস্থানের চিন্তা নাই, তার ন্যায়বোধ মোর অন্যরকম। হ্যাঁ, তার কোনোটা না থাকলে সে পশুর পর্যায়ে চলে যায়, তাই না? মানে এইখানে তো আমরা এই ধরনের একটা মিক্সড জিনিসের মধ্যে আছি। আপনি যদি সোশ্যাল সিকিউরিটি বেসিক জিনিসগুলো করতেন, তাহলে পরের চিন্তাগুলো সমানভাবে আসতো। আমাদের কারু আছে, কারু হয়তো নাই, আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনার দুটি উল্লেখযোগ্য কাজ নিয়ে আসলে আমরা শুনছিলাম, এর বাইরেও তো বেশ কিছু কাজ রয়েছে না, যেগুলো আসলে নিজের খুব পছন্দের, আমি বলতে পারি যে হয় না যে কাজের ভেতরে বেশ কিছু কাজ থাকে যেগুলো আসলে সবসময় টাচ করে নিজেকে, একটু সেই ধরনের কাজ নিয়েও শুনি। জি, আমি আরো বেশ কিছু কাজ করেছি, মসজিদ করেছি, বসুন্ধরা সিটির পাশে পানি ভবন আছে, একসময় আমরা সিটি সেন্টারে কাজ করেছি, বাংলাদেশের হাইস্ট বিল্ডিং, অনেক বিল্ডিং, আমরা মানে অলমোস্ট 25 বছর হয়ে গেল। তো সেটা বেশ একটা বড়। এটা কি আপনার নিজের প্রতিষ্ঠান থেকে? কোনটা? মানে আপনি যে বের হয়ে আসলেন বিভিন্ন প্রজেক্টে, যেমন মিলিটারি মিউজিয়ামে আমরা স্থপতি আলী ইমাম এবং আমি মিলে করেছি, বাট কারুপণ্য আমার নিজের করা। এখন আমরা
বঙ্গবন্ধুর নামে একটা বিল্ডিং করছি, লোক প্রশাসন একাডেমির একটা 20 তলা আইকনিক বিল্ডিং করছি। এই ধরনের বিচ্ছিন্ন প্রচুর অ্যাপার্টমেন্ট করা আছে বড় হাউজিং এর মধ্যে, রাকেন বিজয় সিটি আমাদের করা। এই ধরনের অনেক প্রজেক্ট আছে আমাদের ইয়েতে, বাট ওইগুলো প্রত্যেকটা এক একটা সেপারেট স্টোরির মতো আসলে। আমি একটা মানে ফিউচারের জায়গাতে যদি আসছে, আমাদের সময় অনেক কমে যাচ্ছে, মানে এই ঢাকা শহরটাকে নান্দনিক শহর হিসেবে সারা বিশ্বে পরিচয় করতে আমাদের সম্ভাবনা কতটুকু, মানে আদৌ সেটা সম্ভব কিনা 200 বছরে আগামী? হ্যাঁ, মানে এটা অবশ্যই, মানে নান্দনিক শহর, নান্দনিকের চেয়ে মানুষের অবস্থানটা নান্দনিক। পুরান ঢাকা এত লাইফ, এত ফেস্টিভ, একজন সুইস লোক এসে সে পাগল হয়ে যাবে, আজকে কি তাদের ফেস্টিভ, এভরিডে তাদের ফেস্টিভ, এত মানুষ কেন রাস্তায়, মানে তাদের কাছে মানে কোনটা আসলে নান্দনিক সেটা তাদের কাছে অবশ্যই নান্দনিক। কিন্তু মানুষকে আমি তার অবস্থানটা তো আসলে ঠিক করে দিতে পারিনি, তাকে ঠিক মতো থাকার জায়গা দেইনি, অসম্ভব ঘিঞ্জি অবস্থায় সে যদি তার প্রত্যেকটা প্রবলেমগুলো যদি স্যানিটেশন প্রবলেম, ফুড এবং অন্যান্য, তাহলেই ঢাকা সুন্দর। মানে মানুষ মোর মানবিক হলেই ঢাকা সুন্দর, এটা কোনোভাবেই ইয়ে না। মানে বস্তির শিশুর হাসিও সুন্দর, বাট তার যদি স্যানিটেশন, তার ফুড থাকে, ওই জিনিসগুলো, ওই বেসিকে ঢাকা সমস্যা বলে ঢাকা সমস্যা। হাই ডেন্সিটি কখনোই সমস্যা না হংকংয়ের, মানে এটার কোনো না একটা এক্সটেন্টে অবশ্যই সলভ করা যায়। আমাদের আসলে সমস্যাটা বেসিকে। আমরা যদি ওই ডিস্ট্রিবিউশনটা যদি ঠিক মতো হতো, তার শিক্ষা পর্যন্ত যদি আমি এনশিওর করতে পারতাম, ঢাকা অবশ্যই সুন্দর। তখন নিশ্চয়ই ড্রাইভাররাও ট্রাফিক আইন মানতো, ফর শিওর, তার এভরিথিং হলে। তার ওইটা এখন সেকেন্ডারি, তার অন্য পয়সার প্রায়োরিটি আগে। সে ওইখানে যেখানে তার বাস ওভারটেক করে বাস থামায়, সে হয়তো তার 2বার ট্রিপ দিলে বেশি টাকা, মানে এই ধরনের অনেক ধরনের ইকুয়েশন আছে। মানে ওইভাবে, এই কারণে ওভারঅল, এবং তার চেয়ে বড় কথা, কোনোভাবেই পৃথিবীতে আইডিয়াল কন্ডিশন বিরাজ করে না। এভরিথিং সবসময় চেঞ্জ হচ্ছে। সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুপারলেটিভ ওয়ার্ক করে না পৃথিবীতে। মানে ওইভাবে আমরা আসলে আরোপ করি, আমাদের আইডিয়ালের সাথে মিলাতে যাই বলে আমাদের ফ্রাস্ট্রেশন তৈরি হয়। আইডিয়াল বলে কিছু নাই, হয়তো অন্য পৃথিবীতে আছে, বা যেটা আমরা চিন্তা করি ওইটা অন্য আলোচনার জিনিস। জি। সো ঢাকাকে আলটিমেটলি বেসিক জায়গাতে কাজ করতে হবে, মানুষের স্যানিটেশন বা আপনি যেগুলো বলছেন সেই জায়গাটাতে। এই যে আমরা একটু জমি পেলেই আমরা প্রথমত চিন্তা করি যে এখানে কটা ফ্ল্যাট বানানো যাবে, যত বেশি বানানো যায়, এখানে ভাড়ার ব্যাপার আছে, মানুষ যে এই যে আমরা বলি অর্থনৈতিক ভাবে যে চিন্তা করে, এই চিন্তাগুলোর জায়গাটাও তো অনেক বেশি প্রাসঙ্গিক, এটাকে তো অ্যাভয়েড করা যায় না। খুবই প্রাসঙ্গিক। আমাদের এনলেস লোভ, নিডের চেয়ে গ্রিড আসলে বেড়ে, আমি মানে এতটুকু খাওয়া দরকার, তার চেয়ে আমি আরো বেশি খাওয়া, এবং বেশি খেলেই মনে করছে যে আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে ওই গ্রিডটা, এইটা আমাদের সোসাইটি মানে সবকিছু মিলে আমাদেরকে শিখাচ্ছে। মানে আমি আসলে কি চাই, একটা এনলেস গ্রিড, আমার শুধু সারা জীবন দৌড়ানো, বাকি বিশ্রামের সময়টাই আমরা হয়তো দিব না। ওই জিনিসটা আমরা এনজয়মেন্টটা আসলে শিখিনি। মানে ওই জিনিসটা, মানে এত নিড আমরা দেখছি এই জিনিসটা, এবং নিডের সঙ্গে আমাদের গ্রিডগুলো এমনভাবে মিশে গেছে যে আমাকে অসীম পরিমাণ জিনিস হতে হবে আর কি। তো এইটা আসলে মানে আমরা নিজেদের দিকে আর ফিরে তাকাই না, যখন ফিরে তাকাই তখন আর রিস্টার্টিং এর সময় থাকে না আমাদের। তো এটা একটা বয়সে আসলে আমার ধারণা যে ওই এক জীবনের গল্পটা আবার ফিরে আসে, যে আমার জীবন একটাই, তাহলে আমাকে এখানে উপভোগও করতে হবে, ওই জীবনটা আর থাকে না। মানে আমরা হয়তো সর্বোচ্চ, তো আমার কাছে মনে হয় যে মানে এই মানে খুব ইনডিসিশনে আমরা আছি, আমাদের ফিউচার দেখতে পাই না। আমি যেটা সর্বোচ্চ সবকিছু আমার এই করা, এবং অধৈর্য, অসহিষ্ণু, নন শেয়ারিং, এই জিনিসগুলো, আমাদের মানবিক গুণগুলো আসলে নষ্ট হয়ে গেছে। কারণটা হলো আমাদের সোসাইটি ভেঙে গেছে। আপনি দেখেন, পাড়াতে আগে যখন ছিলাম, পাশের বাড়ি আমাকে কন্ট্রোল করতো, আমরা এত ইউনিটে চলে আসছি, মানে একে অন্যকে মারায় চলে যাওয়ার ক্ষমতা। কিন্তু আগে আমরা একসাথে থাকতাম, মানে আমি মফস্বলে দেখেছি একটা পাড়ার মধ্যে বড়দের সামনে কখনোই সিগারেট খেতাম না। এখন আমার পাশের ফ্ল্যাটে কে আছে আমি বদারি করি না। আমাদের ওই সোসাইটিটা ভেঙে গেছে, একটা গোষ্ঠীবদ্ধতা, একে অন্যকে হেল্প করা, এই জিনিসটা নাই। আমি হয়তো পরিবারের মধ্যে চলে আসছে, আরো পরিবারও এখন ভেঙে ছোট হচ্ছে। আর একটু বিগার স্কেলে আমাদের ওই সহমর্মিতাই যে অন্যান্য শব্দগুলো এখন শুধু বয়ে আছে, বাস্তব বিয়েতে আমাদের নাই হয়তো। তো ওই জিনিসগুলো ফিরে আসাটা মেইন থিং, তখন আসলে সবকিছুই ফিরে আসবে আমাদের মধ্যে। একদমই তাই। আমি একটু আসতে চাই আপনার প্রাপ্তির জায়গাটিতে। আর্কেশিয়া 2023-এ আপনি 2টি স্বর্ণপদক জিতলেন। একটু শুনতে চাই যে এই ধরনের পদক পাওয়ার ক্ষেত্রে বা সিলেকশনের জায়গাটা থেকে স্থাপত্যের কোন বিষয়গুলো আসলে তারা সিলেক্ট করে, কোন জায়গাগুলো আসলে দেখে তারা কাজের কোন জায়গার কোয়ালিটি দেখে আসলে সিলেক্ট করা হয়?
যদি এই একটু পুরো বিষয়টাই যদি নিয়ে আমরা যদি একটু শুনি আর কি। এইটা হলো এশিয়ান আর্কিটেক্টদের, সমস্ত জি, এশিয়ার আর্কিটেক্টদের অর্গানাইজেশন, তাদের যে সর্বোচ্চ পুরস্কার জি। আর্ক এশিয়া। এটা বেসিক্যালি 6টা ক্যাটাগরিতে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল বা এই ইয়েতে। তো আচ্ছা। এটা যেহেতু কারুপণ্যটা একটা ফ্যাক্টরি, এটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিতে আমরা সাবমিট করি এবং ওইটার গোল্ড মেডেলটা পায়। আরেকটা ক্যাটাগরি ছিল যে মোস্ট সোশ্যাল রেসপন্সিভ এবং সাস্টেনেবল প্রজেক্ট, সেটার জন্য আলাদা কোনো সাবমিশন ছিল না। যতগুলো 400-র মতো প্রজেক্ট সাবমিশন হয়েছিল সারা এশিয়া থেকে, তার মধ্যে যেটা মোর সাস্টেনেবল সেই প্রজেক্টটা, তো আমাদের ওই প্রজেক্টটা ওইটাতেও গোল্ড মেডেলটা পায়। মানে এই ধরনের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আসলে এই ধরনের ইয়ে হয়। তারপরে আমরা এখানে প্রেজেন্টেশন করি বা ইত্যাদি আমরা দেখাই। তো আর্ক এশিয়ার এটা আগেও বাংলাদেশের আরো বিচ্ছিন্নভাবে অনেকে পেয়েছেন, আরো 2টা রফিক আজম ভাই গোল্ড মেডেল পেয়েছেন, জালাল আহমেদ ভাই পেয়েছেন। তো এই জিনিসগুলো মানে এটা হলো কি, মানে কিছু আর্কিটেকচার আমাদের মাসল মেমোরিতে কাজ করে, চিন্তার আগে এই জিনিসগুলো আমরা জানি। এইগুলো আসলে অন্য একটা চিন্তার ফল দেখে আমার ধারণা যে ওই ধরনের একটা জিনিস তারা হয়তো এইটাকে একটা স্পেশাল ভেবেছে, যে এমনি টিপিক্যাল ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরির তো এর প্রোডাকশন ম্যাক্সিমাইজ করাই একমাত্র লক্ষ্য, এর সঙ্গে যে অন্য জিনিস অ্যাড করা যেতে পারে বা ওইটা মোর কোয়ালিটেটিভ জিনিস, যেটা কোয়ান্টিটেটিভ না, মানে ফ্যাক্টরি তো মোর কোয়ান্টিটেটিভ এটার আউটকামের বিশ্বাসী। তো ওই জিনিসটা করাতে এটার সবকিছু মানে বেটার হয়েছে। এটার এনার্জি কনজাম্পশন, কার্বন ফুটপ্রিন্ট, ওইগুলো তো অঙ্ক করে দেখানো যায়, ওইগুলো দেখানো ছিল যে এটা কম এনার্জি ইয়ে করে। তো আমার ধারণা যে ওইসব কারণে আসলে এটা তাদের কাছে বিশেষ মনে হয়েছে। নিশ্চয়ই। এমনিতেই আমি যখন শুনছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আসলে কোন শ্রেণীর মানুষরা আপনাদের, যদি আমি এভাবে বলি মানে মার্কেটিংয়ের ভাষায় কাস্টমার যদি এভাবেই বলি, যে আসলে সবাই পারে কিনা, যার হয়তো বা সারা জীবন কাজ করে একটু পুঁজি হয়েছে, যে হয়তো বা একটা পেনশন পেয়েছে, সে আপাতমস্তুর হয়তো কবি মনা বা নান্দনিক মানুষ, কিন্তু ওই মানুষটার এক্সেস থাকে কিনা আপনাদের মতো যারা বড় লেভেলের আর্কিটেক্ট আছেন তাদের কাছে আসা, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, বা তাদের মানে ইকোনমিক্যালি পারে কিনা আসলে? হ্যাঁ, পারে না, আসলে পারে না। মানে আমরা এইভাবে ট্রেন্ড বা যেভাবে এই শ্রেণীটা আর্কিটেক্ট শ্রেণী তৈরি হয়েছে, এটার রুটের কাছে ফিরে যেতে পারেনি। কেবল এই সচেতনতা আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আমাদের আসলে এইখানে মাসের কাছে ফিরে যাওয়া উচিত। অলমোস্ট 80% আর্কিটেক্ট ঢাকা শহরে প্র্যাকটিস করে, আর বাকি করে না, বা ওইটা বিভিন্ন কারণে আসলে সম্ভব হয় না। এর একটা শ্যাডো কপি তৈরি হয় বা একটা শ্যাডো ইন্ডাস্ট্রিও হয়েছে। ডিপ্লোমা আর্কিটেক্টরা এইটার এক ধরনের ঢাকার একটা পেপার ব্যাক এডিশন ওইখানে তৈরি করছে। এই ঘটনাগুলো ঘটছে। বাট এখন আসলে এই জিনিসটা মানে মানে ওই অ্যাফোর্ডেবিলিটি, তার ক্ষমতা, তার স্ট্যান্ডার্ড আসলে এর সঙ্গে আসলে মানে কখনোই ম্যাচ করে না। এটা একটা ডিসপ্যারিটি আছে, মানে অবশ্যই একটা বড় ডিসপ্যারিটি আছে এবং কোনোভাবেই রিচ করতে পারে না। এখন কিছু এক্সাম্পল, খন্দকার হাসিবুল কবিরের নাম যদি জানেন, উনি এই জিনিসটা নিয়ে কাজ করছেন, যে তাকে বরং অ্যাসিস্ট করা দরকার। আমাদের যদি কোনো জ্ঞান থাকে সেইটা, যে তার মতো, তার সামর্থ্যে, তার সর্বোচ্চ 1.5 লাখ টাকায় কমিউনিটির সবার কাছ থেকে এক ধরনের হাউজিং ব্যাংক করে প্রথম যার নিড তার যদি আমি 1.5 লাখ টাকায় বাড়ি করে দিই, পরের জনকে সবাই দিল, আস্তে আস্তে রিপে করলো, মানে এক ধরনের ক্রাউড ফান্ডিং এর মতো একটা জিনিস। এই ধরনের খুব এটা র্যাডিক্যাল, বাট মানে এটা সবচেয়ে বড় সমস্যা হলো ফিনান্সটা। বাকিগুলো সমস্যা না, ইন্টেনশনও সমস্যা না। প্রচুর আর্কিটেক্ট এখন এই কমিউনিটি বেসড আর্কিটেকচারে কাজ করছে, সবার ইন্টেনশন মানুষমুখী এখন হয়েছে, যে সবার আগে টাকা না, সবার আগে মানুষ, ওই দিকে। কিন্তু টাকা স্টিল মানে ব্যাক পুলিং করে রাখছে আর কি আমাদের মতো লোককে, সবাইকে। ইনফ্যাক্ট মানে আমরা আমাদের খরচ বা পরিমাণ, আমাদের জীবন পদ্ধতি এমনভাবে করেছি যে আমাদেরকে ওই পরিমাণ টাকার যোগান আমাদের দরকার। আমরা নিজে উৎপাদক না, নিজে করে খাই না, আমরা শহরে থাকি, গাড়ি লাগে, মানে এই ধরনের অনেক আমাদের খরচের খাত আমরা এমনভাবে বাড়াইছি যে আমার এই পরিমাণ কনজামশন, মানে আমরা নিজেদেরকে এত কনজুমার বানিয়ে ফেলছি যে ওইখানে। তো সুতরাং যিনি একেবারে লিস্ট কনজুমার, তার জন্য আমরা আসলে যোগ্য না। ওকে, সো এই জায়গাটায় চেঞ্জ আসাটাও খুব জরুরি, এবং সেখানে কেউ না কেউ বাতি জ্বালাচ্ছেন, এবং আমরা বিশ্বাস করি সেটাও হয়তো বা একটা বর্ডার লাইনে একটা সময় চেঞ্জেস আসবে। এই যে ঢাকা শহরের যেভাবে আমরা দেখি বসতি করে উঠছে, আমরা বিভিন্ন শহরগুলোতেও গেলেও আবার ঠিক একই রকমই ঢাকার একটা আদলই দেখতে পাই, যে কেউ হয়তো রাস্তার কথা চিন্তা করছে না, কেউ হয়তো আলো বাতাসের কথা চিন্তা করছে না, নিজের মতো করে একটা বাড়ি বানিয়ে ফেলছে, 1 খণ্ড জমি মানে আমার যা ইচ্ছা আমি তাই করছি। ঠিক এই শহরেই বা এই বাংলাদেশে রাজশাহী সিটিকে উদাহরণ হিসেবে ধরা হয়, যে এত চমৎকার একটা শহর, এত পরিচ্ছন্ন একটা শহর। আপনার কি মনে হয় ওখানে কি মানবিক জাগরণ ঘটলো যে কারণে আসলে এটা হলো, আমরা পারলাম না? শহরের মানে ওইটা মেইন স্ট্রিমে তার ইন্টেনশন, নগর পিতা হয়তো ওইখানে স্পেশাল ইয়ে করেছে,
বাট কিছু জিনিস আসলে অলওয়েজ মানে শ্যাডোতে থাকে। বোম্বের ধারাবি আছে, মানে সবখানে এইরকম ছিল। বা টেল অফ টু সিটিজের দেখবেন যে লন্ডনে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তখন আমাদের আশুলিয়ার এই বস্তির মতো ওই জিনিস লন্ডনে ছিল, সেম জিনিস, 200 বছরের তফাৎ শুধু। তারা ওইটাকে ইয়ে করছে, আমরা এটা আসলে করতে পারি না, আমাদের সমকালীন বাস্তবতা এটা, আস্তে আস্তে হয়তো আমরা এই জিনিসটা করছি। তাদের জন্য আমরা কোনো অল্টারনেটিভ রাখিনি, মুশকিলটা এখানে। যেই যে বস্তির লোকের তো অন্য অল্টারনেটিভ নাই, তাদের যদি গাজীপুরে ওই পরিমাণ ছোট ছোট 1 কাঠার মধ্যে থাকতো, অনেক বেটার তারা নিজেরা থাকতো। দেন এই মানে করইল বস্তিতে 1000 লোক থাকার চেয়ে তার যদি কানেক্টেড হতো, তার অল্টারনেটিভ আমরা না দিয়ে শুধু আমরা ময়লাটা আসলে কোথায় রাখবো? আমরা শুধু ঘর ক্লিন করলে হবে না, ওই ময়লা দিয়ে করতে হবে। ওইটা চিন্তাটাই আসলে নাই আমাদের, যে আমার ঘরটাই শুধু ঘর না, বাইরের পৃথিবীটাও আমার। হ্যাঁ, আমরা শুধু আমারটা দেখি, মানে টোটালটা। গ্রাম, সে ফর এক্সাম্পল, গ্রামে আমি ঝাড়ু দেওয়ার সময় আমার সামনেরটাও করি, এখানে সিটি কর্পোরেশন নাই, কিন্তু আমাদের ময়লা আমরা রাস্তাতে ফেলি, যে ওইটা আরেকজন দায়িত্ব নেবে। মানে হলিস্টিক্যালি হয়তো আমাদের আসলে আড্ডাটা আজকে শুধুমাত্র আর্কিটেকচারে থাকেনি, আমরা সামষ্টিক বিষয় নিয়ে আপনার কাছ থেকে জেনেছি, আমাদের খুব ভালো লেগেছে। আমরা অনেক আর্কিটেকচার যারা এখানে আর্কিটেক্ট যারা এসেছিলেন তাদের কাছ থেকে আমরা অনেক শুনেছি, কিন্তু আপনি চিন্তার জায়গাতেও ইউনিক, বলার জায়গাতেও ইউনিক এবং নির্মাণের জায়গা থেকে ইউনিক। আমরা এটা অবশ্যই আপনাকে বলবো। কাজের জন্য অনেক শুভকামনা থাকছে, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।